জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বিএসসি অনার্স ফার্স্ট ইয়ারের 21-34-01 কোর্সটি পড়াচ্ছি, সাধারণ মনোবিজ্ঞান। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে মিলিত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের দুটি ক্লাস নিয়েছি এবং আশা করছি আজকের এই ক্লাসের মধ্য দিয়েই এই অধ্যায়টি শেষ করতে হয়তো পারবো আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংবেদন ও প্রত্যক্ষণের যে বিষয়গুলো আমাদের বাকি আছে সেগুলো নিয়ে আজকে ক্লাসে যুক্ত হচ্ছি। পাঠের শিরোনামটা ঠিক আগের মতোই, সংবেদন ও প্রত্যক্ষণ। আজকের পাঠ হিসেবে আমরা রেখেছি গভীরতা প্রত্যক্ষণ, মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী, মনোযোগের ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্তাবলী, অধ্যাস ও অলিক প্রত্যক্ষণের তুলনা। আজকের এই পাঠ শেষে তোমরা গভীরতা প্রত্যক্ষণের ব্যাখ্যা করতে পারবে, মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী বর্ণনা করতে পারবে, মনোযোগের যে ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্তাবলী আছে এগুলো বর্ণনা করতে পারবে এবং অধ্যাস এবং অলিক বীক্ষণের মধ্যে তুলনা করতে পারবে। আমরা খুব সংক্ষেপেই একটু ফিরে দেখায় গত ক্লাসের পাঠে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা একই অধ্যায়ের মধ্যে আছি, এই কারণেই আগের পাঠ যদি একটু জানি তাহলে এই ক্লাসটি ধরতে একটু তোমাদের সুবিধা হবে। সেই জায়গা থেকে খুব সংক্ষেপে আমরা একটু আগের ক্লাস সংক্ষেপে বলে আসব। যেমনটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রতীক পটভূমি প্রত্যক্ষণ, এটি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ফিগার গ্রাউন্ড পারসেপশন, এবং আমরা এভাবেই বুঝেছিলাম ঠিক এই লেখাটি হচ্ছে প্রতীক, আর যে সবুজ পটভূমির উপরে আছে সেটি হচ্ছে সবুজটি অংশটি হচ্ছে পটভূমি। এবং আমরা সেই প্রতীক পটভূমির পার্থক্যও বলেছিলাম। প্রতীকটা সবসময় বলেছিলাম একটা নির্দিষ্ট আকার আছে, একক আছে, অনেক বেশি ছোট হয়, অপেক্ষাকৃত একটু আকর্ষণীয় হয়, ইত্যাদি ইত্যাদি আমরা বলেছিলাম। তার বিপরীতে পটভূমির ক্ষেত্রে ঠিক উল্টো একটি অবস্থা ছিল। প্রতীক পটভূমি প্রত্যক্ষণের আমরা তিনটি প্রকারভেদও গত ক্লাসে দেখেছি। একটি ছিল অপরিবর্তনশীল প্রতীক পটভূমি, সবসময় প্রতীকই থাকে, পটভূমি থাকে। পরিবর্তনশীল প্রতীক পটভূমি দেখেছি, সেখানে একবার প্রতীক পটভূমি হয়ে যায়, পটভূমি আবার প্রতীক হয়ে যায়। আরেকটি দ্ব্যর্থবোধক ছিল, একাধিক অর্থ প্রকাশ করে, একবার এক একটি মনে হয়, এরকম একটি বিষয়কে বলেছিলাম আমরা দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি। আমরা সেই ক্লাসে আরেকটি শিক্ষণফল হিসাবে আমরা পড়েছি মানব চক্ষুর গঠন কার্যাবলী, আমরা পড়েছি মানব কর্ণের গঠন কার্যাবলী, প্রত্যক্ষণীয় স্থিরতা বা ধ্রুবকতা, এটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং সেই প্রত্যক্ষণীয় স্থিরতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। আকার স্থিরতা, সেটার মধ্যে এরকম ছবি দেখে বলেছিলাম যে আকারটাকে সবসময় একই রকম রাখে, সামনে বা পেছনে যেখানে আছে না কেন আকারটা দেখতে পাচ্ছি, স্তম্ভটা দেখতে পাচ্ছি, এটি সবসময় আমাদের কাছে একই আকারেই প্রত্যক্ষিত হচ্ছে। এরকম একটি ছবি দিয়ে বা কার্ড দিয়ে আমরা একটি গবেষণার মধ্যে ঢুকেছিলাম, এটেলসনের সেই বিখ্যাত গবেষণা। সেখানে দেখেছিলাম কার্ডটিকে দূরে সরিয়ে দেয় বটে, বাট আকারটা কিন্তু সবসময় একই রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা উজ্জ্বলতার স্থিরতা নিয়ে কথা বলেছি এবং দেখেছি সব ধরনের আলোতেই কিন্তু একটা বিষয় যে উজ্জ্বলতা বা রঙটি কিন্তু একই রকম থাকে, সেটি উজ্জ্বল আলো হোক বা অথবা অপেক্ষাকৃত কম আলো হোক। আমরা গঠনের স্থিরতার মধ্যেও আমরা বলেছিলাম গঠনটা সবসময় একই রকম থাকে বা স্থির থাকে, সবসময় আমাদের কাছে আয়তক্ষেত্রই মনে হচ্ছে, কখনোই আমাদের কাছে সেটি সামুদ্রিক বা রম্বস মনে হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের গত ক্লাসের পাঠ। এবার আমরা চলে যাব আজকের পাঠ, যে শিক্ষণফলগুলো লিখেছি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে যাব। আমরা প্রথম যে শিক্ষণফলটি আছে সেটি হচ্ছে গভীরতা প্রত্যক্ষণ সম্পর্কে তোমরা জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে, ডেপথ পারসেপশন। দেখো, বাংলা আরও কতগুলো করেছে, দূরত্ব প্রত্যক্ষণ বা ঘনত্ব প্রত্যক্ষণ অথবা প্রত্যক্ষণের ত্রিমাত্রিকতা। অর্থাৎ গভীরতা বলতে দূরত্বকে বোঝানো হচ্ছে, কতটা দূরত্বে আছে, কতটা গভীরে আছে, অথবা কতটা ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা যদি এরকম দেখি, একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ এবং বেধ থাকে, এই যে বেধ যেটি, সেটাকেই বলেছে আমরা কি ঘনত্ব। অর্থাৎ তার একটি দৈর্ঘ্য থাকবে, তার একটি প্রস্থ থাকবে এবং তার একটি উচ্চতাও থাকবে, উচ্চতাটাকে বলেছে আমরা ঘনত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর ত্রিমাত্রিকতা বিষয়টা হচ্ছে যে তিনটি মাত্রা, একটি হচ্ছে দৈর্ঘ্য একটি মাত্রা, প্রস্থ একটি মাত্রা, আরেকটি যেহেতু বলছি উচ্চতা বা বেধ, এটিকে আরেকটি মাত্রা বলে কখনো কখনো গভীরতা প্রত্যক্ষণকে ত্রিমাত্রিক প্রত্যক্ষণও বলা হয়ে থাকে।
গভীরতা প্রত্যক্ষণে যদি আমরা একটু সংজ্ঞায় যাই, তার আগে আমাদের একটু জানতেই হয় যে প্রত্যক্ষণ কাকে বলে। প্রত্যক্ষণ তো আমরা গতদিন পড়েছি যে সংবেদন এবং এর যে প্রতিক্রিয়া, এর দুইয়ের মধ্যবর্তী যে একটি মানসিক প্রক্রিয়া যা কী করে থাকে, যা সংবেদন সৃষ্টি করে, এবং সংবেদনটাকে যদি আমরা অর্থপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারা যায় তখন সেটাকে বলেছি আমরা প্রত্যক্ষণ। এই প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গভীরতা প্রত্যক্ষণ, সেটিও আমরা গতদিন বলেছিলাম বৈশিষ্ট্যের মধ্যে। উদ্দীপক যে বস্তুটি আছে সেই বস্তুটি ব্যক্তির থেকে কতটা দূরে আছে, এই দূরত্বটাকে বলেছি আমরা গভীরতা। কোনো বস্তু প্রত্যক্ষণকারীর নিকট থেকে কতটা দূরে আছে এ সম্পর্কে জ্ঞান লাভ করাটাকেই বলে থাকি আমরা গভীরতা প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরও একটু পরিষ্কার হতে চাই, তোমরা একটু যদি স্ক্রিনের আমি পড়াটা যখন পড়বো একটু সেখানে একটু তোমরা চোখ রাখবে, এরপরে আমি বোঝাবার চেষ্টা করব। প্রত্যেকটি কঠিন পদার্থের কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ থাকে, এছাড়াও আরেকটি দিক থাকে যেটাকে বলেছি আমরা বেধ, সেটাকে বলা হয় থাকে গভীরতা। এইটাকেই বলেছে পদার্থের একটি ত্রিমাত্রিক দিক। পার্থিব জগৎ বা বস্তুসমূহ তিন মাত্রা বিশিষ্ট, এবং অর্থাৎ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং একটি উচ্চতা বা বেধও আছে। কিন্তু আমাদের অক্ষিপটটা কেমন, আমাদের অক্ষিপটের যে গঠন কার্যাবলী এটা কিন্তু দ্বিমাত্রিক, এবং এটি কিভাবে কাজ করে থাকে, আমাদের চোখের সেই রেটিনার উপর গিয়ে যখন ছবি প্রতিফলিত হয় তখন কিন্তু আমরা আসলে চোখের মধ্যে গিয়ে একটা দুই মাত্রারই একটা কিন্তু উদ্দীপনা তৈরি করে। ঠিক আয়নায় প্রতিফলিত প্রতিবিম্ব যেরকম দুটি মাত্রা তৈরি করে থাকে, ঠিক একইভাবে কিন্তু আমাদের সেই রেটিনাও একই কাজ করে থাকে। কিন্তু আমরা এই যে আমাদের চোখের যে ক্ষমতা তা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ দেখতে পারে, কিন্তু বেধ বা গভীরতা কিন্তু চোখ দেখতে পারে না। কিন্তু তারপরেও তো আমরা বুঝি একটি বস্তু কতটা তার উচ্চতা বা কতটা তার বেধ। আমার চোখের যে ক্ষমতা আছে সেই চোখের ক্ষমতার মধ্য দিয়ে কিন্তু শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটা বই যদি আমি একটা হাতে নেই, এই বইটা কি নেওয়া যাবে? আমি যেমনটি এই যে বইটি দেখতে পাচ্ছ, অথবা একটু স্ক্রিনেও যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখতে পারবে স্ক্রিনেও দেখো দুটো বই দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই দুটো বইয়ের দেখো একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, এবং তার একটা উচ্চতাও কিন্তু দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন এই বইয়ের একটা ছবি আমার চোখে গিয়ে পড়ছে তখন কিন্তু তার দৈর্ঘ্য পড়ছে এবং প্রস্থ পড়ছে, কিন্তু উচ্চতাটা কিন্তু চোখে গিয়ে পড়ে না। কিন্তু আমরা কিন্তু ঠিকই বুঝতে পারি যে এই বইটার একটা উচ্চতা আছে বা এরকম পরিমাণ একটা উচ্চতা আছে। চোখ এবং মস্তিষ্ক এই দুটো একসঙ্গে কাজ করে আমাদের এই গভীরতা প্রত্যক্ষণের জন্ম দেয়, অথবা এই দূরত্ব বা এই উচ্চতার জন্ম দেওয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দূরত্বটাকে বলেছি, এই বেধটাকে বলেছি আমরা গভীরতা প্রত্যক্ষণ। যেমনটি আমার হাতের যে বইটি দেখতে পাচ্ছ, এটা যদি দৈর্ঘ্য বলি, এটাকে যদি প্রস্থ বলি, তাহলে এর একটা কিন্তু উচ্চতাও তোমরা দেখতে পাচ্ছ, এটা উচ্চতাও দেখতে পাচ্ছ। এইটাকে বলেছে আমরা গভীরতা প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে ওখানকার ছবি এবং আমার হাতের বই দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আরেকটু পরিষ্কার হয়ে আমাদের গভীরতা প্রত্যক্ষণের জায়গা থেকে কিভাবে দেখে, আসলে আমাদের যে অক্ষিপটটা এটা কিন্তু একটা সমতল পর্দার মতো। আমাদের চোখের যে অক্ষিপটটা আছে সেখানে বস্তুর বেধ প্রতিবিম্বিত হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তবু আমরা কি করে থাকি, বেধ বিশিষ্ট বস্তুটাকে দেখতে পারি। কারণটা হচ্ছে কি, আমাদের মস্তিষ্ক এবং অক্ষিপট এই দুটো একসঙ্গে কাজ করেই আমাদের এই দূরত্ব প্রত্যক্ষণ বা গভীরতা প্রত্যক্ষণের জন্ম দেয়। আমাদের ইন্দ্রিয়গুলো উদ্দীপক বস্তু থেকে বিভিন্ন উদ্দীপনা নিয়ে কোথায় যায়, মস্তিষ্কে নিয়ে যায়। যে প্রক্রিয়ার সাহায্যে মস্তিষ্ক স্নায়বিক সংকেত ব্যবহার করে গভীরতা প্রত্যক্ষণ বা দূরত্বের জন্ম দেয় তাকেই বলেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দূরত্ব প্রত্যক্ষণ। আমরা গভীরতা প্রত্যক্ষণ বুঝতে গিয়ে আমরা আরেকটু জায়গায় খেয়াল করি যে আমাদের যখন এই চোখের যখন রেটিনাতে গিয়ে ছবি পড়ে সেখান থেকে যখন মস্তিষ্কে যায় তখন সেগুলো কি হয়, সেগুলো একটা সংকেত আকারে যায়, সংকেত ব্যবহার করে থাকে। কতগুলো সংকেত ব্যবহার করে মস্তিষ্ক এই সব উদ্দীপনাগুলোকে সুবিন্যস্ত করে, এবং সুবিন্যস্তকরণের মধ্য দিয়েই প্রত্যক্ষণের একটি ঘনত্ব অথবা দূরত্ব অথবা গভীরতা অথবা ত্রিমাত্রিকতার জন্ম দেয়। ঠিক এমনিভাবে অক্ষিপটে প্রতিফলিত বস্তুর আকৃতি, গঠন, স্পষ্টতা, প্রতিচ্ছবি, ছায়া ইত্যাদির পার্থক্য থেকে মস্তিষ্ক এইসব ঘনত্বের সংকেত পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি একটা বস্তু আমার থেকে একটা নির্দিষ্ট দূরে দেখছি, তার থেকে আরও দূরে দেখছি, তার থেকে আরও যখন দূরে দেখছি, বিভিন্ন দূরত্বে যখন সেই বস্তুটি চলে যাচ্ছে তখন সেই বস্তুটির কিন্তু ছবি কিন্তু চোখে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়ছে। কাছে থাকলে বস্তুটি বড় আকারে পড়ছে, তার থেকে আরেকটু দূরে গেলে আরেকটু ছোট আকারে পড়ছে, আরও যখন দূরে চলে যায় তখন কিন্তু আরও ছোট আকারে পড়ে। ঠিক এমনিভাবে ঠিক সেই বস্তুটার কিন্তু তার আকৃতির একটা পার্থক্য হয়, তার গঠনের একটি পার্থক্য হয়, তার স্পষ্টতা অথবা প্রতিবিম্ব অথবা ছায়া এগুলো দেখেই আসলে আমরা নির্ধারণ করে থাকি বস্তুটা আমার থেকে দূরে আছে না কাছে আছে।
আমরা তো গভীরতা প্রত্যক্ষণ করি, গভীরতা প্রত্যক্ষণ আসলে কীভাবে করি সেই কথাটাই বলেছে। তার যে আকার আকৃতি, তার গঠন, তার ছায়া, এইসবের মধ্যে যে একটা পার্থক্য হয়, এই পার্থক্য থেকেই মস্তিষ্ক বুঝতে পারে সেই বস্তুটি সেই ব্যক্তির থেকে কাছে আছে না দূরে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু আমরা দেখে নেই আমাদের বাইরের যে পরিবেশ বা অভ্যন্তরীণ শারীরিক যে প্রক্রিয়া, সেখান থেকে মস্তিষ্ক কী করে থাকে, বস্তুর বেদ বা দূরত্ব সম্পর্কে যে ইঙ্গিতগুলো পায় সেগুলোকে আবার গভীরতা প্রত্যক্ষণের সংকেত বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কতগুলো এখন সংকেত নিয়ে কাজ করব। এই সংকেতগুলোই কিন্তু মস্তিষ্কে যায় বিশেষ কতগুলো ভাষায় রূপান্তর করে, বিশেষ কতগুলো কিউজ আকারে, সেগুলোকেই বলা হয়ে থাকে আসলে গভীরতা প্রত্যক্ষণের সংকেত। এই সংকেতগুলোকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়। একটিকে বলা হচ্ছে চাক্ষুষ সংকেত, আরেকটি বলা হচ্ছে অচাক্ষুষ সংকেত। চোখের মধ্য দিয়ে দেখার মধ্য দিয়ে যে প্রত্যক্ষণগুলো হয়, গভীরতা প্রত্যক্ষণগুলো হয়, এগুলোকে বলেছে চাক্ষুষ। আর চোখ বাদেও আমাদের যে আরও অন্য ইন্দ্রিয়গুলো আছে সেগুলোকে আরেকটি ভাগে রেখে সেগুলোকে বলেছি আমরা অচাক্ষুষ সংকেত। চাক্ষুষ সংকেতের একটু আলোচনায় যদি যাই আমরা, তাহলে আমরা সেটাকেও একটু দুভাগে ভাগ করতে পারি। আমরা কখনো কখনো এক চোখের সংকেতের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষণ করি, কখনো কখনো দু চোখের মধ্য দিয়ে করি। এভাবেই নাম হয়েছে, একটি হচ্ছে এক চক্ষুমূলক সংকেত, আরেকটিকে বলেছি আমরা দ্বিচক্ষুমূলক সংকেত। প্রিয় শিক্ষার্থী, কখনো আমার একটি চোখ কাজ করে, একটি চোখ দিয়ে আমরা কোনো বস্তুকে দেখি, তখন এক চক্ষুমূলক সংকেতগুলো কাজ করে থাকে। আর কখনো কখনো একটি বস্তুই দেখছি, কিন্তু সেখানে আমার দুটো চোখে গিয়ে সেই বস্তুর উপরে গিয়ে পড়ছে এবং সেখানে প্রত্যক্ষণ করছি, তখন সেটাকে বলা হয় থাকে দ্বিচক্ষুমূলক সংকেত। একচক্ষুমূলক সংকেতগুলোকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এখানে। বস্তুর অন্তরালবর্তিতা, আকার, তুলনামূলক পরিচ্ছন্নতা, রেখামূলক চিত্রানুপাত, আলো ছায়া, ভূমির বিভক্তিকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু রিডিং পড়ে গেলাম, এগুলো আমরা আলোচনায় একটু পরেই বিস্তারিত আসব। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরেও তোমরা দেখতে পাচ্ছ বায়বীয় চিত্রানুপাত, সঙ্গতি বিধান 8 নম্বরে, 9 লম্বনযুক্ত গতি, 10 নম্বর হচ্ছে বস্তু পরিচিতি, 11 নম্বরে রেখেছি সমতলে উচ্চতা বা আপেক্ষিক উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করছি এগুলোকেই তোমাদের সামনে আজকে কতটা পরিষ্কার করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বরটা রেখেছি বস্তুর অন্তরালবর্তিতা বা ইন্টারপোজিশন। অন্তরালবর্তিতা মানে কি? অন্তরাল মানে অন্তরালে রাখা, মানে ঢেকে রাখা। একটি বস্তু যদি আরেকটি বস্তুকে ঢেকে রাখে, তখন যে বস্তুটি ঢাকা অবস্থায় আছে সে অন্তরালে আছে, আর একটা বস্তু তার সামনে থেকে সে কিন্তু ঢেকে রেখেছে। তো এখানে বলা হয়, গভীরতা প্রত্যক্ষণের ক্ষেত্রে বলা হয় যে বস্তুটা ঢেকে রেখেছে সেই বস্তুটাই নিশ্চয়ই সামনে আছে, আর যে ঢাকা অবস্থায় তাকে দেখা যাচ্ছে না সে পেছনে আছে। এই যে আমরা দেখতে পারলাম কি একটা আরেকটাকে ঢেকে রেখেছে, এই সংকেতটাই কিন্তু আমার কি হলো, আমার চোখের মধ্য দিয়ে আমার মস্তিষ্কে গেল। এভাবে আমরা বুঝতে পারি যে কোন বস্তুটা আমার থেকে কাছে, কোন বস্তুটা আমার থেকে দূরে। যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, পেছনে পাহাড়ও দেখতে পাচ্ছ, সেই বিল্ডিং বা ভবনটি কিন্তু পাহাড়টাকে নিশ্চয়ই ঢেকে রেখেছে, বা গাছগুলো ঢেকে রেখেছে। তাহলে গাছ বা বিল্ডিংটি নিশ্চয়ই সামনে আছে, পাহাড়টা পেছনে আছে। এ থেকেই মস্তিষ্ক বুঝতে পারে কোনটি তার থেকে দূরে আছে, কোনটি তার থেকে কাছে আছে। আমরা বারবার বলছি, গভীরতা প্রত্যক্ষণ মানে হচ্ছে দূরত্ব প্রত্যক্ষণ। কোন বস্তুটা আমার থেকে কাছে আছে, কোন বস্তুটা আমার দূরে আছে, তা আমরা বুঝতে পারলাম এই একটা আরেকটাকে ঢেকে রাখার মধ্য দিয়ে, অন্তরালে রাখার মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই আরেকটি ছবির মধ্যে। দেখো, বেশ বড় বড় তোমরা মিষ্টি বা রসগোল্লা দেখতে পাচ্ছ। এখন তোমরা আমার সামনে থাকলে জিজ্ঞেস করতাম কোন রসগোল্লাটি কাছাকাছি আছে, নিশ্চয়ই তোমরা বলতে যে রসগোল্লাগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে সেগুলোই কাছে, আর যেগুলোকে পুরোপুরি দেখা যাচ্ছে না সেগুলো নিশ্চয়ই সামনের রসগোল্লাগুলোর পেছনে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বুঝতে পারি কোন রসগোল্লাটি আমাদের থেকে কাছে আছে বা কোনটি দূরে আছে। আকার বা সাইজ 2 নাম্বারটা বলেছি আমরা। আকারে ছোট বড় দেখেও আমরা বুঝতে পারি যে আসলে কোন বস্তুটি কাছে আছে বা কোন বস্তুটি দূরে আছে। যেমন 3টি ছবিতে দেখতে পাচ্ছ, সেই নদীতে বা পুকুরে, সেই সমুদ্রে দেখতে পাচ্ছ যে 3টি যে বল দেখতে পাচ্ছ, সেই সামনের যে বলটি এটিকে অনেক বড় মনে হচ্ছে, একদম বাম দিকের থেকে মাঝামাঝি, আর মাঝখানে যে বলটি আছে সেটাকে ছোট মনে হচ্ছে। এই যে ছোট বড় আকৃতি দেখে আমি বুঝতে পারছি কোন বলটি আমার থেকে কাছে আছে আর কোন বলটি সবচেয়ে দূরে আছে। তাহলে সবচেয়ে বড় যেটি সেটি আমার থেকে কাছে আছে এবং সবচেয়ে ছোট যেটা সেটা আমার থেকে দূরে আছে। এখান থেকে আমরা বুঝতে পারি দূরত্ব বা গভীরতা প্রত্যক্ষ। আমরা চলে যাই আমাদের আরেকটি ছবিতে, সেখানেও দেখো এভাবেই যদি পর্যায়ক্রমে চলতে থাকে, যত দূরে চলে যাবে তত কিন্তু আস্তে আস্তে সেই স্তম্ভগুলো ছোট হতে থাকবে। আসলে বাস্তবে কিন্তু একই সাইজের স্তম্ভই। আমরা বৈদ্যুতিক সেই পিলারগুলো দেখলেও দেখতে পারি যে সামনের কাছাকাছি পিলারটিকে অনেক বেশি উঁচু মনে হয়, তারপরটিকে আরেকটু নিচু মনে হয়, তারপরটিকে আরেকটু নিচু মনে হয়। সাইজটা কিন্তু বাস্তবে একই আছে। এই যে ছোট মনে হচ্ছে, এই ছোট এবং বড় দেখে আমরা বুঝতে পারছি কোনটা কাছে আছে, কোনটা দূরে আছে। নাম্বার 3 চলে আসি, তুলনামূলক পরিচ্ছন্নতা বা রিলেটিভ ক্লিয়ারনেস।
তুলনামূলকভাবে কে পরিচ্ছন্ন তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি কে কাছে আছে কে দূরে আছে। যেমনটা দেখতে পাচ্ছ ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে, সে এখান থেকে ছবিতে মনে হচ্ছে ব্রাজিলের ছবিটা অনেক বেশি স্পষ্ট, অর্থাৎ ব্রাজিল এখান থেকে এই ছবি দেখে মনে হচ্ছে ব্রাজিলটি কাছে আছে। এরপরে হয়তো আর্জেন্টিনা, তারপরে আবসা হয়ে আসছে, ঘোলা হয়ে আসছে, কিছুটা অপরিচ্ছন্ন হয়ে আসছে প্যারাগুয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো একটা বস্তু প্রত্যক্ষণ করতে গিয়ে যখন আমরা দেখি যে তার স্পষ্টতা অনেক বেশি তখন সেটি কাছে মনে হয়, তুলনামূলকভাবে যদি অপেক্ষাকৃত স্পষ্টতা কমে যায় তখন সেটি দূরে। এখান থেকে আমরা বুঝতে পারি বস্তুটি আমার থেকে দূরে আছে না কাছে আছে। নাম্বার 4-এ চলে আসলাম, রেখামূলক চিত্রানুপাত বা লিনিয়ার পার্সপেক্টিভ। যেমনটা দেখতে পাচ্ছ একটি রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তাটি দেখো যে একদম কাছাকাছি যে অংশটি আছে এটি অনেক চওড়া এবং অনেকটা দূরে গিয়ে কিন্তু মনে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে অনেক ছোট হয়ে হয়ে একটা জায়গায় গিয়ে হয়তো মিলিতেও হয়ে যাবে, এমনটি মনে হচ্ছে। এটাকেই বলা থাকে রেখামূলক চিত্রানুপাত, অর্থাৎ রেখার মধ্য দিয়েই চলে গেছে কিন্তু কাছের অংশটিকে চওড়া এবং দূরের অংশটুকু আস্তে আস্তে কাছাকাছি মিলে গেছে। অর্থাৎ মস্তিষ্কে এই তথ্যটাই চলে যায় যে অংশটি ফাঁকা এই অনেকটা দূরত্বে আছে, আর রেখাগুলো সেই রেখা দুটো হচ্ছে আমার থেকে কাছে, আর যে রেখা দুটো অনেক বেশি কাছাকাছি চলে আসলো সেই রেখাটি আমার থেকে দূরে। এভাবেই মস্তিষ্ক বুঝতে পারে বস্তুটি তার থেকে কোন জায়গাটা তার থেকে কাছে আছে, কোন জায়গাটা তার থেকে দূরে আছে। নাম্বার 5, আলো ও ছায়া। আমরা আলো ও ছায়া দেখেও বুঝতে পারি যে কোন অংশটি কাছে কোন অংশটি দূরে। যে লেখাটি দেখতে পাচ্ছ আলো ও ছায়ার মধ্যেই তুমি পাচ্ছ, দেখো লেখাটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দেখবে আলো লেখাটা এবং ছায়া লেখাটার মধ্যেই একটা কিন্তু পেছনে একটা শ্যাডো দেখতে পাচ্ছ, তোমরা ছায়া দেখতে পাচ্ছ। আলোর যে স্পষ্ট সেটা হচ্ছে কাছে আর শ্যাডোটা ছায়াটা হচ্ছে অপেক্ষাকৃত একটু দূরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, দেখো আলো ও ছায়ার ঠিক যে অংশগুলো আলো দেখা যাচ্ছে সেই অংশগুলো অপেক্ষাকৃত একটু এখান থেকে কাছে, আর যে জায়গাটা অন্ধকার অন্ধকার পড়েছে সেই জায়গাগুলো কিন্তু অপেক্ষাকৃত একটু দূরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেদিক থেকে আলোটি পড়ে সবসময় দেখবা যেখানে আলোটি পড়ে সেই জায়গাটা অপেক্ষাকৃত একটু কাছে থাকে, বাকি অংশটুকু একটু দূরে থাকে। অনেক সময় দেখবা যে নাকের ডগায় দেখবা যে চকচক করে আলো চলতে থাকে, অর্থাৎ কোথাও থেকে দাঁড়ালে পরে নাকের ডগাটি অপেক্ষাকৃত একটু তোমার কাছে কাছে মনে হবে, অন্যান্য জায়গাগুলো কিন্তু অপেক্ষাকৃত একটু দূরে মনে হবে। আলো ছায়ার এই খেলা থেকে আমরা বুঝতে পারি বস্তুটি দূরে আছে না কাছে আছে। নাম্বার 6, ভূমির বিভক্তিকরণ বা টেক্সচার গ্রেডিয়েন্ট। এই যে ভূমিটাকে বিভক্ত করা, ভূমি মানে মাঠ বা ক্ষেত্র, এই ফুলের মধ্য দিয়ে অসংখ্য ফুলের মধ্য দিয়ে কি হয়েছে আস্তে 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 কিন্তু ভাগ হয়েছে। অর্থাৎ সামনের ফুলগুলোকে আমরা বড় দেখতে পাচ্ছি, পেছনের ফুলগুলোকে কিন্তু ছোট দেখতে পাচ্ছি, মাঝখানেরগুলোকে মাঝারি সাইজের দেখতে পাচ্ছি। আসলে বাস্তবে কি এরা সত্যি সত্যি সামনে যে ফুলগুলো এগুলো কি বড়? তা ঠিক নয় প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সব ফুলগুলো একই, কিন্তু যে ফুলগুলো কাছাকাছি সেগুলোকে আমাদের কাছে বড় মনে হচ্ছে। ঠিক এমনিভাবে একই আয়তনের বা একই আকারের কোনো জিনিস দিয়ে যদি আমি কোনো একটা ভূমিকে খণ্ড খণ্ড করি তাহলে দেখবে কাছাকাছি যে জায়গাটি এই জায়গাটিকে একটু বড় মনে হয়, অন্যগুলোকে একটু দূরে মনে হয়। তোমরা অনেক সময় দেখবা যে একটি মেঝে অথবা কোথাও ইট বিছানো থাকলে পরেও তুমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছো সেই আশেপাশের ইটগুলোকে কী মনে হবে, সেগুলোকে অপেক্ষাকৃত একটু বড় মনে হবে, আর তোমার থেকে যেগুলো দূরে আছে সেগুলোকে অপেক্ষাকৃত একটু ছোট মনে হবে। এই ভূমির বিভক্তিকরণের মধ্য দিয়েও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের এই টেক্সচার গ্রেডিয়েন্টের মধ্য দিয়েও আমরা গভীরতা প্রত্যক্ষণ বুঝতে পারি। আরেকটি ছবি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু ঠিক এমনটি, কাছের আনারসগুলোকে বড় মনে হচ্ছে এবং আস্তে আস্তে যত দূরে যাচ্ছে তত বেশি ছোট মনে হচ্ছে। ভূমিটাকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করেছে, এই জন্য বলছে ভূমির বিভক্তিকরণ। বায়বীয় চিত্রানুপাত বা এরিয়াল পার্সপেক্টিভ, অর্থাৎ বায়বীয় অবস্থা কীরকম, আবহাওয়ার অবস্থা কীরকম তার উপর ভিত্তি করেও কিন্তু বস্তুটি কাছে না দূরে এটি নির্ধারণ করা যায়। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ যে জায়গাগুলো বায়বীয় পরিষ্কার একটি অবস্থা, স্বচ্ছ একটি অবস্থা, সেই জায়গাটা অপেক্ষাকৃত কাছে, আর বায়বীয় অবস্থার মধ্য দিয়ে যেটা মেঘলা, যেটা ঘোলাটে, সেই জায়গাগুলো অপেক্ষাকৃত একটু দূরে অবস্থিত। সঙ্গতি বিধান বা অভিযোজন বা অ্যাকোমোডেশন। সঙ্গতি বিধান বলতে আসলে কি, আসলে কে সঙ্গতি বিধান করে থাকে? আমাদের যে চোখ যা দিয়ে দেখে, এই চোখের যে লেন্স, এই লেন্সটারই কিন্তু আকার আকৃতির একটা পরিবর্তন হয়ে প্রতি মুহূর্তেই কাছের এবং দূরের বস্তু দেখার মধ্য দিয়ে কিন্তু সে অভিযোজন করে বা খাপ খাওয়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কীভাবে খাপ খাওয়ায়? যখন আমার একটি বস্তু যখন কাছে থাকে তখন দেখতে গিয়ে লেন্সের একটি আকৃতি হয়, আবার সেই বস্তুটি যখন অনেক দূরে থাকে যখন দেখতে যায় তখন কিন্তু লেন্সের আকৃতিটা পার্থক্য হয়ে যায়। এই লেন্সের আকৃতির পার্থক্য থেকেই কিন্তু মস্তিষ্ক বুঝতে পারে যে বস্তুটি তার থেকে দূরে আছে না কাছে আছে। দূরের বস্তু দেখতে গেলে কি হয়, লেন্সটা অনেকটা সমতল হয়ে যায়, আর একই বস্তু যদি আমি কাছে নিয়ে এসে দেখি তাহলে দেখা যায় কি আমার সেই লেন্সটা গোলাকার হয়ে যায়। যেমনটি একটি ছবি দেখতে পাচ্ছ, দেখো ফার পয়েন্ট, অনেক দূরে লেন্স, অনেকটা বলে সমতল হয়ে গেছে, আর যেটা নিয়ার পয়েন্ট বা কাছাকাছি লেন্সটা দেখো গোলাকৃতি হয়ে গেছে। এই যে একবার সমতল হয়ে গেল লেন্স, আরেকবার গোলাকৃতি হয়ে গেল, এই তথ্যটা মস্তিষ্কে চলে যায়
এবং এর মধ্য দিয়ে মস্তিষ্ক নির্ধারণ করে থাকে কোন বস্তুটি তার থেকে কাছে আছে, কোন বস্তুটি তার থেকে দূরে আছে বা গভীরতা প্রত্যক্ষণ করে। নাম্বার 9, লম্বনযুক্ত গতি বা মোশন প্যারালাক্স। মোশন, গতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কোনো চলমান বস্তু যদি দেখি, অথবা আমি যদি সেই চলমান বস্তুর মধ্যে যেমন গাড়িতে অথবা ট্রেনে যদি থাকি, তাহলে দেখবে তোমরা ট্রেনে চললে পরে তোমরা জানালা দিয়ে তাকালে নিশ্চয়ই অনেক সময় খেয়াল করেছো যে একটা গতি লক্ষ্য করছি আমরা। কিভাবে গতি লক্ষ্য করছি? আমি যদি ট্রেন দিয়ে যদি আমি বাইরের দিকে তাকাই, তাহলে দেখা যাবে কি ঠিক আশেপাশে, ট্রেনের আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো মনে হচ্ছে সব উল্টো দিকে যাচ্ছে। আর তুমি সেই জানালা দিয়ে অনেক দূরে তাকাও, অনেক দূরের ঘরবাড়ি গাছপালাগুলো, এগুলোকে মনে হবে কি তোমার সাথে সাথে যাচ্ছে। এমনকি আকাশের সেই চাঁদটাকে দেখলে পরেও চাঁদটাও মনে হয় তোমার সাথে সাথে চলছে। এগুলোকেই বলা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লম্বনযুক্ত গতি। আর এটা মস্তিষ্ক কী করে বুঝে থাকে? যদি উল্টো দিকে যায় তাহলে মস্তিষ্ক বোঝে সেই বস্তুগুলো তার থেকে কাছে আছে, আর যদি তার সঙ্গে সঙ্গে চলতে থাকে তাহলে সেই বস্তুটা কিন্তু অনেকটা দূরে আছে। এইভাবেই দূরত্বটা ধরে নেয় বা গভীরতা প্রত্যক্ষণ করে থাকে। আমরা ট্রেনের ছবিটা দেখতে পাচ্ছি, দেখো ট্রেনের ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে ট্রেনে চললে পরে আমরা বুঝতে পারি যে গতি দেখে থাকি। না হলেও প্রিয় শিক্ষার্থীরা আগামীতে যখন তোমরা সে জার্নি করতে যাবে তখন একটু খেয়াল করবে, তাহলে তোমার নিশ্চয়ই একদম মিলে যাবে সব কিছু। মনোবিজ্ঞান কিন্তু একদম আমাদের দৈনন্দিন জীবনের বিজ্ঞান, প্রত্যেকটি বিষয় আমাদের কি আছে, আমাদের ব্যবহারিক কার্যক্রমের সঙ্গে আছে। বস্তু পরিচিতি বা অবজেক্ট ফ্যামিলিয়ারিটি। যেসব বস্তু পরিচিত বলে মনে হয় সেগুলোর আকার সবসময় একই রকমই মনে হয়। এমনকি পরিচিত বস্তুটাকে প্রায় ক্ষেত্রে যেটি মনে হয়ে থাকে সেটা অপেক্ষাকৃত একটু কাছে মনে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে জিনিসগুলো আমার অনেক বেশি পরিচিত, অনেক বেশি আমি দেখে থাকি, যেটা দেখলে আমার একটা ভালো লাগা কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অপেক্ষাকৃত একটু নিকটে মনে হয়। এমনটি বলেছে যে গভীরতা প্রত্যক্ষণের ক্ষেত্রে যখন দূরত্ব নির্ধারণ করে থাকি সেক্ষেত্রে কিন্তু সেই পরিচিত বস্তুটা আমাদের কাছে কি হয়, একটু নিকটে মনে হয়, আর যেটা অপেক্ষাকৃত একটু পরিচিত কম সেটা কিন্তু দূরে মনে হয়। যেমন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই বিড়ালটি দেখেও নিশ্চয়ই বুঝতে পারছি বিড়াল আমাদের অনেক বেশি পরিচিত, দেখেই বুঝতে পারছি বিড়ালটি আমার থেকে কতটা কাছে আছে, কতটা দূরে আছে। অথবা কারণ বিড়ালের আকার আকৃতি সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা আছে, পূর্ব থেকে একটা অভিজ্ঞতা আছে, এর মধ্য দিয়ে কোনটি ছোট বিড়াল, কোনটি বড় বিড়াল, বিড়ালের আকৃতি কতটুকু হতে পারে এবং কে সামনে আছে কে পিছনে আছে, এগুলো কিন্তু আমরা পরিচিত জিনিস হলে পরে যতটা পরিষ্কার ধরতে পারি, অপেক্ষাকৃত পরিষ্কার না হলে পরে, পরিচিত না হলে কিন্তু অতটা পরিষ্কার পারি না। যেমন যে আরেকটি দেখতে পাচ্ছ, যে ছবি দেখতে পাচ্ছ, এখানে যে ছবিগুলো তোমার কাছে খুব বেশি পরিচিত, খুব বেশি পপুলার, সেগুলো কিন্তু তোমার কাছে অপেক্ষাকৃত কাছে মনে হবে। এমনিভাবে আমরা কোনো ন্যাচারাল পরিবেশেও যখন একসঙ্গে অনেক জিনিস দেখি, সেগুলোর মধ্য থেকে যে জিনিসটা তোমার কাছে খুব বেশি পরিচিত সেটা তোমার কাছে অপেক্ষাকৃত একটু নিকটে মনে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি লাস্ট ওয়ান, 11 নম্বরে, সমতলে উচ্চতা বা আপেক্ষিক উচ্চতা, যেটাকে বলেছে হাইট ইন লেভেল আর রিলেটিভ হাইট। তুলনামূলকভাবে কে উঁচু কে নিচু তার উপর ভিত্তি করে ছবিটার দিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখো যে সেই যে সাঁকোটি পার হয়ে যাচ্ছে, সামনের দিকে যে সাঁকোটি, তার যে বাঁশগুলো দেখতে পাচ্ছ নিচে যেগুলো খুঁটি হিসাবে ব্যবহার করেছে সেগুলো অপেক্ষাকৃত একটু বড় মনে হচ্ছে। আস্তে আস্তে দেখো সেই সাঁকোটি কিন্তু শেষ প্রান্তের দিকে খুঁটিগুলোকে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু আপেক্ষিক উচ্চতা কিন্তু একই রকমই রয়েছে, কিন্তু আমাদের কাছে কি মনে হচ্ছে, সামনেরগুলোকে বড় মনে হচ্ছে, পেছনেরগুলোকে ছোট মনে হচ্ছে। এই যে আপেক্ষিক উচ্চতা, এই উচ্চতার বা এই যে দৈর্ঘ্যটা, এটাই কিন্তু মস্তিষ্কে চলে যায়। মস্তিষ্ক সেখান থেকে বুঝতে পারে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে তার কোন জায়গাটি তার থেকে কাছে আছে আর কোন জায়গাটি তার থেকে দূরে আছে, অর্থাৎ এই সাঁকোর কোন অংশটি ব্যক্তির থেকে কাছে আছে, কোন জায়গাটি দূরে আছে। এই সংকেতগুলোর মধ্য দিয়ে মস্তিষ্ক বুঝতে পারে যে বস্তুটি কাছে আছে না দূরে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে আমাদের একচক্ষুমূলক সংকেত। এর বাইরেও আরও কিছু কিছু আছে, আমরা স্বল্প পরিসরে এই কয়টি আলোচনায় গেলাম। এর বাইরে আমরা আরেকটা আলোচনায় যাব, যে আমরা বলেছি যে একচক্ষুমূলক সংকেতের বাইরেও কিন্তু আরেকটি সংকেত আছে। ঠিক আগেরটার যদি আমি আরেকটু তোমাদেরকে দেখাই, সেই আপেক্ষিক দূরত্বটা দেখো কিভাবে হয়ে থাকে। প্রথমটা দেখো কত বড় দেখাচ্ছে, চোখ গিয়ে কিভাবে ছবি পড়ছে অনেক বড় আকারে। তারপরে দেখো ঠিক ত্রিভুজের মতো করে কিন্তু চোখ থেকে শুরু করে একদম টর্চ লাইট জ্বালালে পরে যেভাবে হয় আলো ছড়ে যায়, ঠিক এমনিভাবেই কিন্তু দূর এবং কাছের নির্ধারণ হয়ে থাকে। এই ইমেজগুলো বা এই সংকেতগুলোই কিন্তু মস্তিষ্কে যায়, এখান থেকেই বুঝতে পারে যে এই উচ্চতা থেকে মস্তিষ্ক বুঝতে পারে বস্তুটি দূরে আছে না কাছে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের দ্বিচক্ষুমূলক সংকেতে। দ্বিচক্ষুমূলক সংকেতের মধ্যে কি বলা আছে, কেন্দ্রীভবন, আরেকটি আছে অক্ষিপটমূলক বৈষম্য। কেন্দ্রীভবন বলতে কি বোঝায়? কেন্দ্রীভবন হচ্ছে এটি কোণ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোথায় কোণ তৈরি হয়? আমরা কোনো বস্তু দর্শনের সময় আমাদের কি হয়, আমাদের দৃষ্টি রেখা
দ্বয় কী করে থাকে, সমান্তরাল না হয়ে কি হয়, সেই বস্তুটার দিকেই চলে যায়। যদি আমার বস্তুটা এই বরাবর থাকে প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি দুই চোখ দিয়ে দেখি, এই চোখ থেকে এখানে চলে যাবে, এই চোখ থেকে কিন্তু বরাবর এই বস্তুটার দিকে দুটো চোখই যাবে, তাহলে কি হবে, এই বিন্দুতে, এই বস্তুটার বিন্দুতে কিন্তু একটা কোণ তৈরি হবে। এই কোণটি যে তৈরি হয়, এই বস্তুটি যদি কাছাকাছি থাকে তাহলে কোণটি কী হয়, অনেক বড় হয়। আর এই বস্তুটি অনেক দূরে যদি পাঠিয়ে দেই, যদি এখান থেকে দাঁড়িয়ে দেখি, তাহলে তখনও কিন্তু একটি কোণ তৈরি হবে, তখন কোণটি ছোট হবে। যেমনটা তোমরা ছবিটাতে দেখতে পাচ্ছ যে এক চোখ দিয়ে দেখেছে, উপরেরটাকে আমরা ধরি একটা চোখ, নিচেরটাকে ধরি আরেকটি চোখ, দুটো চোখ দিয়েই বস্তুটার দিকে তাকালো, কাছের বস্তুটার ঘনে কিন্তু কোণটা বড় হয়েছে এবং দূরের বস্তুটার ক্ষেত্রে কিন্তু কোণটা ছোট হয়েছে। এই ইমেজটাই মস্তিষ্কে চলে যায় এবং এখান থেকেই মস্তিষ্ক বুঝতে পারে কোন বস্তুটি তার থেকে কাছে আছে, কোন বস্তুটি দূরে আছে। অর্থাৎ কোনটি বড় হলে পরে বস্তুটি কাছে আছে, কোনটি ছোট হলে বস্তুটি দূরে আছে। আবার ছবিটি আরেকটি দেখিয়ে দিচ্ছি, একই ছবি, নিশ্চয়ই আরও পরিষ্কার হয়ে গেল তোমাদের। চলে এসছি 2 নম্বর, অক্ষিপটমূলক বৈষম্য বা রেটিনাল ডিসপ্যারিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু আমার দিকে তাকাও, স্লাইডে একটু পরে তাকালেও হবে। এই যে আমার চোখ বা তোমার চোখ, এই দুটো চোখের যে অবস্থানগত কিন্তু একটু পার্থক্য আছে। দুটো চোখ কিন্তু এক জায়গায় না, মাঝখানে 2.5 ইঞ্চির একটা গ্যাপ আছে বা একটা ফাঁকা আছে। এই কারণে এই দুই চোখ দিয়ে যখন আমরা কোনো একটা বস্তু দেখতে যাই, আমার যদি বস্তুটা আমার এরকম ডান দিকে থাকে, তাহলে এই ডান দিকে থাকার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন ডান চোখ দিয়ে দেখছি তখন বস্তুটি আমার কাছে হচ্ছে, বাম চোখে কিন্তু তুলনামূলকভাবে একটু দূরে হচ্ছে। তাহলে একই বস্তু যখন দুই চোখ দিয়ে দেখতে যাই, তখন এক চোখের কাছে হয় আর এক চোখের দূরে হয়। এই কারণেই প্রিয় শিক্ষার্থীরা, মস্তিষ্ক বুঝতে পারে যে বস্তুটি কতটা দূরে আছে, কতটা কাছে আছে। এবং এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা বস্তুটি কাছে থাকলে পরে দুই চোখের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। বস্তুটা যদি অনেক দূরে সরিয়ে দেই, তখনও যদি দুই চোখ দিয়ে আমি দেখি, তখন দেখা যাবে যে এই পার্থক্যটা অপেক্ষাকৃত একটু কম হয়। এই যে একবার বেশি হচ্ছে, একবার কম হচ্ছে, এ থেকে মস্তিষ্ক বুঝে ফেলে যে বস্তুটা তার থেকে কতটা কাছে আছে, কতটা দূরে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইডে এই কথাগুলো লেখা আছে, আমার বিশ্বাস তোমরা বুঝে গেছো। আমরা দুই চোখ দিয়ে বস্তু দেখি এবং বস্তু দেখতে গিয়ে কাছে থাকলে পরে যে পার্থক্যটা হয় আর দূরে থাকলে যে পার্থক্যটা হয়, এই পার্থক্য কিন্তু ভিন্ন হয়ে থাকে। এই ভিন্নতার কারণেই কিন্তু মস্তিষ্ক বুঝতে পারে। তবে অনেক দূরে বস্তুটা চলে গেলে পরে দুই চোখের মধ্যে পার্থক্যটা অপেক্ষাকৃত কমতে থাকে, আর যত বেশি কাছে থাকে বস্তুটি। তবে আরেকটি কথা বলে রাখি, একদম যদি নাক বরাবর থাকে সেক্ষেত্রে কিন্তু পার্থক্যটা একটু কম হয়। কোনো কারণে যদি একটু বামে অথবা একটু ডানে চলে যায় এবং সেভাবেই যদি বস্তুটি আগাতে থাকে, তাহলে এই পার্থক্যটা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। আমরা আরেকবার একটু ছবিটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দিয়েই আমরা আমাদের চাক্ষুষ যে সংকেতগুলো ছিল এগুলো আমরা আলোচনা শেষ করলাম। এবার একটু চলে আসছে অচাক্ষুষ সংকেতে। অচাক্ষুষ সংকেতের মধ্যে স্পর্শগত সংকেত, ঘ্রাণগত এবং শ্রবণগত। এগুলোর মধ্য দিয়েও আমাদের কী হয়ে থাকে, গভীরতা প্রত্যয়ন হয়ে থাকে। স্পর্শের কম বেশির কারণেও বুঝতে পারি, ঘ্রাণের কম বেশির কারণে বুঝতে পারি বস্তুটা কতটা দূরে আছে বা কতটা কাছে আছে, অথবা শব্দের যে তীব্রতা, এই তীব্রতার কম বেশির কারণেও কিন্তু বুঝতে পারি শব্দটা আমার থেকে কতটা দূরে আছে, কতটা কাছে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার মধ্য দিয়ে আমরা সংক্ষেপে গভীরতা প্রত্যয়নের আলোচনা শেষ করলাম। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী যে শিখন ফলটি আছে, সেটি হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন। মনোযোগ বা অ্যাটেনশন আলোচনা করতে গিয়ে তোমাদের একটু বলে রাখি, এটি তোমাদের সিলেবাসে খুব সরাসরি ওইভাবে না থাকলেও প্রত্যক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত এবং প্রত্যক্ষণের যে নির্বাচনমুখিতা, এর মধ্য দিয়ে মনোযোগ হয়ে থাকে। এই কারণেই একটু আলোচনায় নিয়ে আসলাম। আর যেহেতু সাধারণ মনোবিজ্ঞান, সেই সাধারণ মনোবিজ্ঞানে মনোযোগের আলোচনা কিছুটা থাকা উচিত। সব কিছু মিলেই মনে হয়েছে যে মনোযোগ তোমাদের সিলেবাসের একটি অংশ হওয়া উচিত। খুব সংক্ষেপেই এই মনোযোগ নিয়ে আলোচনা করব। মনোযোগ কাকে বলে? যে মানসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বস্তু থেকে আমাদের মনোযোগটাকে সরিয়ে নিয়ে একটা নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ করি, তখন তাকে বলেছি আমরা মনোযোগ। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, এই যে আমার হাতে যে পয়েন্টারটা দেখতে পাচ্ছ, তোমরা এখন এইটার দিকে তাকাও, এই পয়েন্টারটার দিকে তাকাও। তাহলে তুমি কি করলে, তোমার মনোযোগটা কি করলে, আমার চোখ মুখ সব কিছু থেকে সরিয়ে নিয়ে তোমার পয়েন্টারটার মধ্যে নিয়ে আসলে। তাহলে মনোযোগটা হচ্ছে পয়েন্টার। এমনিভাবে আমরা যখন কোনো বস্তু দেখতে চাই, তখন আশেপাশে অনেক কিছু থাকে, সেখান থেকে আমরা কি করি, একটাকে বেছে নেই। যেটাকে বেছে নেই সেটাকে বলেছি আমরা মনোযোগ। এই মনোযোগের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি এগুলো বিস্তারিত আলোচনায় যাব না। মনোযোগ নির্বাচনধর্মী, মনোযোগ ইতিবাচক, মনোযোগের পরিবর্তন হয়, মনোযোগের ক্ষেত্রটা অনেক ক্ষেত্রে সীমিত হয়ে থাকে। ইচ্ছামূলক এটি একটি প্রক্রিয়া, এটি একটি উপযোজনমূলক প্রক্রিয়া। দোদুল্যমানতা আছে এখানে, সংবেদীয় হ্রাসবৃদ্ধি আছে, সুস্পষ্ট চেতনার কেন্দ্র আছে, মনোযোগের ব্যাহতি আছে, মনোযোগের প্রান্ত এবং কেন্দ্রও আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটু চলে যাই মনোযোগের পরিধি। আমি শুধুমাত্র একটু নামগুলো বলে যাই। মনোযোগের ক্ষেত্র আছে, অমনোযোগ ক্ষেত্র আছে, অচেতন ক্ষেত্র আছে। একটু আমরা এই জায়গাটা একটু আলোচনা করি। মনোযোগের কারণ বা শর্ত বা নির্ধারক সমূহ। দুটি শর্তের কথা বলা হয়েছে, একটি হচ্ছে বস্তুনিষ্ঠ, আরেকটিকে বলেছে ব্যক্তিনিষ্ঠ।
আমরা মনোযোগের ক্ষেত্রে এই শর্ত বা কারণগুলো বা নির্ধারকগুলো ভূমিকা পালন করে থাকে। যদি হয়ে থাকে সেটা বস্তুনিষ্ঠ, সেখানে ব্যক্তির কোনো প্রভাব পড়ে না, সেই বস্তুটাকে আমি তুমি যেই প্রত্যক্ষণ করি না কেন সবার কাছে একইভাবে প্রত্যক্ষিত হয়, তখন সেটাকে বলেছি আমরা বস্তুনিষ্ঠ। আর যখন ব্যক্তি ব্যক্তি পার্থক্য তৈরি করে তখন সেটাকে বলা হয়ে থাকে ব্যক্তিনিষ্ঠ। অর্থাৎ তুমি একটা জিনিসকে যেভাবে দেখছো আরেকজন ব্যক্তি কিন্তু সেটাকে আরেকভাবে দেখছে। এইভাবে ব্যক্তির পার্থক্যের কারণে, ব্যক্তির প্রভাবের কারণে কিন্তু পার্থক্য হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এখন এই দুটা নিয়ে একটু আলোচনার জায়গায় যাব। প্রথমে চলে আসি মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী। প্রথমটা বলেছে আকার বা সাইজ। আকারের পার্থক্যের কারণে কিন্তু আমাদের মনোযোগ কম বেশি হয়ে থাকে। তুমি যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে যদি খুব বিশাল সাইজের একটি বিজ্ঞাপন দেখো তাহলে তোমার মনোযোগ যেভাবে আকর্ষণ করবে, অপেক্ষাকৃত সেখানেই রাস্তায় একটি ছোট বিজ্ঞাপন দেখলে সেটা কিন্তু কম মনোযোগ আকর্ষণ করে। তাহলে এই আকারের কম বেশির কারণে কিন্তু আমাদের মনোযোগ কম বেশি হয়ে থাকে। নাম্বার 2 বলেছে তীব্রতা। এই তীব্রতার পার্থক্যের কারণেও কিন্তু পার্থক্য হতে পারে। একটা প্রকট জোরে শব্দ হলে পরে যেরকমভাবে আমার মনোযোগ আকর্ষণ করে, অপেক্ষাকৃত শব্দটা যদি একটু কম তীব্রতা থাকে তাহলে কিন্তু কম মনোযোগ আকর্ষণ করে। শুধুমাত্র শব্দের ক্ষেত্রে না, তুমি কোথাও স্পর্শ, কোথাও ব্যথা অথবা অন্য কিছুর ক্ষেত্রে যদি তোমার তীব্রতা কম বেশি হয় তার উপর ভিত্তি করে কিন্তু মনোযোগ কম বেশি হয়ে থাকে। গতিশীলতা। গতিশীলতা মানে গতি, চলমান। একটা জিনিস যদি গতিশীল তোমার সামনে উপস্থাপিত হয় তাহলে যে মাত্রায় মনোযোগ আকর্ষণ করে সেটা যদি গতি অপেক্ষাকৃত না থাকে বা স্থির থাকে সেটা কিন্তু মনোযোগ কম আকর্ষণ করে থাকে। তোমরা দেখবা যে অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখো অথবা আলো চক্রাকারে চলতে থাকে, এরকম একটা গতি দেখলে পরে কিন্তু খুব সহজেই সেখানে চোখ চলে যায়। এমনকি টিভির পর্দায় যখন তুমি বিজ্ঞাপনগুলো দেখো, যখন হাঁটে, চলে অথবা নাচে অথবা এরকম মুভমেন্ট থাকে, সেটা তোমার যতটা মনোযোগ আকর্ষণ করে, স্থির লেখাগুলো আসলে পরে কিন্তু সেই মাত্রায় মনোযোগ আকর্ষণ করে না। ঠিক একইভাবে দেখো এখানে স্কলে যে লেখাগুলো যাচ্ছে এগুলো কিন্তু একটা গতি আছে, নিশ্চয়ই এই গতির কারণে কিন্তু তোমাকে এটা ভিন্ন মাত্রায় একটু মনোযোগ আকর্ষণ করতে পারে। নাম্বার 4 বলেছি পুনরাবৃত্তি। যে জিনিসটি বারবার আমার সামনে আসে সেই জিনিসটা কিন্তু অপেক্ষাকৃত বেশি মনোযোগ আকর্ষণ করে। এবং এই কারণে দেখবা এই যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে একই বিজ্ঞাপন যে বারবার টিভির পর্দায় অথবা পত্রিকার পাতায় আমরা দেখি, কারণটা হচ্ছে কি মানুষকে আকৃষ্ট করতে চায়, মানুষের মনোযোগটাকে তাদের পক্ষে নিয়ে আসতে চায়। এই কারণে কি করে বারবার সেটাকে দেয়, কারণ বারবার একটা জিনিস তোমার সামনে যদি আসে তাহলে কিন্তু তোমার সেটা মনোযোগ বেশি আকর্ষণ করতে পারে। নাম্বার 5 বলেছি নতুনত্ব। নতুন জিনিস সবসময় আমাদের কি করে আলাদাভাবে মনোযোগ আকর্ষণ করে। তোমার কোনো একটা বন্ধু বা বান্ধবী আজকে নতুন একটা জামা পরে এসছে, তুমি সাথে সাথে বলছো কী ব্যাপার, নতুন জামা মনে হচ্ছে, অথবা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নতুন কোনো কিছু দেখলে পরেই কিন্তু সেটাতে আমাদের বিশেষভাবে একটু নজর চলে যায়। এই কারণে বলেছে নতুন জিনিস আমাদের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করে। দীর্ঘস্থায়িত্ব। যে জিনিসের স্থায়িত্ব বেশি, যে জিনিস দীর্ঘ সময় থাকে, সেটি কিন্তু আমার মনোযোগের ক্ষেত্রেও অপেক্ষাকৃত একটু বেশি প্রভাব বিস্তার করে থাকে। কারণ একটা জিনিস যদি তোমার অনেক সময় ধরে থাকে সেটির যে স্থায়িত্ব আর অল্প সময়ের মধ্যে চলে গেলেই তার স্থায়িত্ব কিন্তু অন্যভাবে কাটে। আমরা যদি এই সমসাময়িক কালের উদাহরণ দিতে যাই, আজকের এই যে করোনা ভাইরাসের কথাই যদি বলি আমরা, তাহলে দেখো যে কত দীর্ঘ সময় থেকে এটি স্থায়িত্ব হচ্ছে। নিশ্চয়ই এটি মনোযোগটা আমাদের বেশি মাত্রায় কিন্তু হচ্ছে, অল্প সময়ের মধ্যে দিয়ে চলে গেলে সেক্ষেত্রে কিন্তু মনোযোগটা আমাদের অন্যভাবে হতে পারত। নাম্বার 7 বলেছি বৈপরীত্য বা বৈসাদৃশ্য। পাশাপাশি দুটি জিনিস যদি বৈপরীত্য থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সেটা মনোযোগ আকর্ষণ করে থাকে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুইজন 4জন মানুষ, দুইজন হেঁটে যাচ্ছে এরকম সমান উচ্চতার, আর তার পাশ দিয়ে দুজন হেঁটে যাচ্ছে, তাদের মধ্যে একজন অনেক বেশি লম্বা দৈত্যের মতো আর একজন খুবই খাটো বামনাকৃতি, দুজন পাশাপাশি। তাহলে এই যে 4জন মানুষ যাচ্ছে, যে দুজনের মধ্যে বৈপরীত্য আছে খুব সহজেই কিন্তু সেই দুজনের দিকে চোখ চলে যাবে। যে দুজন একই সাইজের আছে সেখানে কিন্তু মনোযোগ ওই মাত্রায় যাবে না। এমনিভাবে আমাদের সামনে যখন বৈপরীত্য জিনিসগুলো উপস্থাপিত হয় তখন কিন্তু মনোযোগ বেশি আকর্ষণ করে। নাম্বার 8 বলেছি রঙিন বস্তু। সবসময় আমরা বলে থাকি যে কালারফুল বস্তুগুলো আছে এগুলো মনোযোগ অপেক্ষাকৃত একটু বেশি আকর্ষণ করে থাকে। সামঞ্জস্যহীনতা। কোথাও হঠাৎ করে যদি সামঞ্জস্যহীন একটা অবস্থা তৈরি হয় সেটাও কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারে। সুন্দর তালে তালে ছন্দের মতো করে তবলা, হারমোনিয়াম সব কিছু মিলেই একটি সঙ্গীত চলছিল, হঠাৎ যদি কোনো একটি ছন্দপতন হয়, একটা যদি কোনো তাল কেটে যায়, তাহলে কিন্তু সেই সামঞ্জস্যহীনতাটা খুব সহজেই আমাদের মনে পড়ে। উদ্দীপকের অবস্থান। একটি উদ্দীপক সেটি কোথায় অবস্থিত? উদ্দীপকটি কি একেবারেই আমার মধ্য শহরে অবস্থিত, না উদ্দীপকটি কোনো একটি কোনায় অবস্থিত, অথবা পত্রিকার পাতায় সেই বিজ্ঞাপনটি কি প্রথম পাতার একদম এমন একটি জায়গায় অবস্থিত, নাকি একদম ভেতরের পাতায় কোথায় একটু অবস্থিত? এই যে বিজ্ঞাপনটি কোথায় অবস্থিত বা অবস্থিত না তার উপর ভিত্তি করে কিন্তু সেটা আমার মনোযোগ কম বেশি হয়ে থাকে। ঠিক রাস্তা দিয়ে চলতে ফিরতে গিয়েও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জিনিসগুলো দেখি সেটি কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করেই কিন্তু আমার মনোযোগটা কম বেশি হয়ে থাকে। এই কারণে দেখব যে বিভিন্ন জায়গায় যখন মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়
ব্যবসায় বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন কিছু যখন যেখানে মানুষের মনোযোগ বেশি আকর্ষণ করবে সেই অবস্থানটাকে কিন্তু তারা বেছে নেয়। বিচ্ছিন্নতা, হঠাৎ করেই কোনো কিছু যদি কেটে যায়, তাল ল যদি কেটে যায়, হঠাৎ করে যদি ছন্দের মধ্যে একটি পতন হয়, একটা একইভাবে চলছিল হঠাৎ করে একটা কিছু বিচ্ছিন্ন হয়ে গেল, তখন কিন্তু সেই বিচ্ছিন্নতাটাই কিন্তু আলাদাভাবে মনোযোগ আকর্ষণ হতে পারে। গোপনীয়তা, নাম্বার 12তে চলে এসেছি। কোনো কিছু গোপন জিনিস কিন্তু খুব সহজেই মনোযোগ আকর্ষণ করে। তুমি এই যে স্পষ্টভাবে তুমি বন্ধুর সঙ্গে পাশাপাশি কথা বলছো, সেটি তার পাশে একজন আছে, তার মনোযোগ অতটা আকর্ষণ নাও করতে পারে, কিন্তু তুমি তাকে কানে ফিসফিস করে কোনো কিছু বলতে যাও, দেখবা সেটাই তার অনেক বেশি মনোযোগ আকর্ষণ করছে, কী ব্যাপার কী বলছে। এই জন্য বলছে গোপনীয়তা অনেক সময় মনোযোগ বেশি আকর্ষণ করতে পারে। নাম্বার 13 বা লাস্ট ওয়ান, এখানে অবপ্রত্যক্ষণ পর্যায় দর্শন। কোনো প্রত্যক্ষণ আছে এরকম, এই মুহূর্তে এসে এই মুহূর্তে চলে যায়, বুঝে ওঠার আগেই চলে যায়, এক্ষেত্রেও কিন্তু মনোযোগটা বেশি আকর্ষণ করতে পারে। এইগুলো সবগুলো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। এই জন্যই এই উপাদানগুলো বা শর্তগুলোকে বলেছি বস্তুনিষ্ঠ শর্ত। এবারে আমরা চলে আসি মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত বা অভ্যন্তরীণ শর্তাবলী। এগুলো ব্যক্তির ভেতরে থাকে এবং এই উপাদানগুলো ব্যক্তি ব্যক্তি পার্থক্য হয় এবং এই পার্থক্যের কারণে মনোযোগের ক্ষেত্রেও পার্থক্য হয়ে থাকে। এই জন্যই এগুলোকে বলেছে ব্যক্তিনিষ্ঠ। যেমন 1 নম্বরে বলেছে আবেগ, আমার একরকম আবেগ এক মুহূর্তে, একই মুহূর্তে বাকিদের আবেগ কিন্তু ভিন্ন রকম। কাজে আমরা কোনো একটা জিনিসের দিকে মনোযোগ দিতে গেলে আমাদের আবেগের পার্থক্যের কারণেই কিন্তু মনোযোগটা পার্থক্য তৈরি করতে পারে। নাম্বার 2 বলেছে অভিজ্ঞতা, একটা বিষয়ে সবার অভিজ্ঞতা একই রকম না, এই কারণে কোনো একটা জিনিস মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে অভিজ্ঞতার তারতম্যের কারণে কিন্তু সেখানে পার্থক্য তৈরি হতে পারে। নেক্সট বলেছে আগ্রহ, সবার সব দিকে আগ্রহ নেই, কাজেই পত্রিকার পাতা খুললে পরেই তুমি কোথায় তুমি চলে যাবা, তুমি কি থাকবা সেই ক্রীড়ার পাতায়, তুমি কি থাকবা সেই সাংস্কৃতিক পাতায়, তুমি কি থাকবা রাজনৈতিক পাতায়, আমরা মনোযোগটা সেখানেই নিয়ে যাই যার যেখানে আগ্রহটা আছে। অভ্যাস এবং কামনা, আমাদের প্রত্যেকেরই বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে কামনা থাকে, বাসনা থাকে এবং সেই কামনা বাসনা দ্বারা কিন্তু আমাদের সেই মনোযোগটাও কিন্তু আলাদা হয়ে যায়। নেক্সট আমরা বলি অভ্যাস ও শিক্ষা, একটা বিষয়ে আমি একভাবে অভ্যস্ত, একরকম শিক্ষা আমার, এই কারণে দেখা যাবে যে আমার মনোযোগটা যেভাবে আছে আরেকজন ব্যক্তি কিন্তু তার অভ্যাসের পার্থক্যের কারণে এবং শিক্ষা বা তার সেটা জানাশোনার পার্থক্যের কারণে কিন্তু মনোযোগ ভিন্নভাবেও হতে পারে। মেজাজ ও মনোভাব, একটা বিষয়ে তোমার কতটুকু মেজাজ কেমন আছে, তোমার মুডটা কীরকম আছে, তোমার মনোভাবটা ইতিবাচক না নেতিবাচক, পক্ষে না বিপক্ষে, তারপর ভিত্তি করে কিন্তু মনোযোগটা কম বেশি হতে পারে। নেক্সট বলেছি নাম্বার 7 স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, এই স্বাস্থ্যের সুস্থতার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কোনো একটা জিনিস ভালো লাগতেও পারে, ভালো লাগতে নাও পারে, কাজেই মনোযোগটা দেবো কি দেবো না কি মাত্রায় দেবো তা স্বাস্থ্য নির্ধারণ করে দেয়। প্রেষণা, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা, এগুলো হচ্ছে আমার প্রেষণা, আমি এখন কী অবস্থায় আছে, আমি কি খুব ক্ষুধার্থ, আমার কি খুব ঘুম পাচ্ছে, তাহলে এই যে ক্ষুধা এবং ঘুম নিয়ে নিশ্চয়ই আমার মনোযোগ একটা বিষয়ের প্রতি একরকম হবে, আর এটি যদি আমার ভিন্ন মাত্রায় থাকে তাহলে কিন্তু ভিন্ন রকম হবে। এই কারণে ব্যক্তি ব্যক্তি এগুলো প্রতি মুহূর্তেই পার্থক্য থাকে বলেই ব্যক্তির কাছে এগুলো মনোযোগের ক্ষেত্রে পার্থক্য তৈরি করে থাকে। নাম্বার 9 বলেছি প্রস্তুতি ও প্রত্যাশা, কোনো একটা জিনিসের প্রতি আমার প্রস্তুতি কতটুকু আছে, আমার প্রত্যাশা কতটুকু, আমি কতটুকু সেখান থেকে পেতে চাই, তার উপর ভিত্তি করে কিন্তু আমার মনোযোগটা থাকে। দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে, আমি বাঁশি বাজবে, আমি দৌড় দেব, তাহলে আমি কতটুকু প্রস্তুতি আছি, কতটুকু প্রস্তুত আছে, নাকি আমি আগে থেকেই ধরে নিয়েছি আমি তো আসলে ফার্স্ট হতে পারবো না, সেকেন্ড হতে পারবো না, এর উপর ভিত্তি করে কিন্তু তোমার সেই বাঁশি শোনার ক্ষেত্রে মনোযোগ কম বেশি হয়ে থাকে। নাম্বার 10 ক্লান্তি ও অবসাদ, ঠিক আমরা ক্লান্ত হলে পরে বা আমরা অবসাদ হলে পরে কিন্তু আমাদের মনোযোগটা পার্থক্য তৈরি করে দেয়। সর্বোপরি মূল্যবোধ, প্রত্যেকটি মানুষের মূল্যবোধ আছে এবং এক একজনের মূল্যবোধ এক এক রকম, কোনোটি বেশি কোনোটি কম, এই মূল্যবোধের পার্থক্যের কারণেও কিন্তু আমাদের কোনো কিছু মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে পার্থক্য তৈরি করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3টি শিক্ষণফল আলোচনা শেষ করলাম, আমরা এখন সর্বশেষ শিক্ষণফলে চলে আসলাম, অধ্যাস ও অলিক বীক্ষণ বা অলিক প্রত্যক্ষণ। অধ্যাসকে বলেছে ইলুশন এবং অলিক বীক্ষণকে বা অলিক প্রত্যক্ষণ বলছে হ্যালুসিনেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আলোচনায় এখন আমরা সংক্ষেপে একটু চলে যাব। আমরা সবার আগে জেনে নেই অধ্যাস কাকে বলে বা অধ্যাস বলতে কি বুঝি। কোনো স্লাইড আসার আগেই জাস্ট দেখতে পাচ্ছ অধ্যাস এবং ইলুশন, আমার দিকে একটু তাকাও এবং দেখো কোনো বাস্তব উদ্দীপক থাকে এবং বাস্তব উদ্দীপককে ভুলভাবে প্রত্যক্ষণ করাটাকে বলা হয় থাকে অধ্যাস। আমরা যদি এবার একটু স্ক্রিনের দিকে তাকাই, সেই কথাটি আছে, বাস্তবে তোমার সামনে একটি উদ্দীপক আছে কিন্তু তুমি সেটাকে সঠিকভাবে না দেখে ভুলভাবে যদি দেখো তখন সেটা হয়ে যায় অধ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বলে রাখি, অধ্যাস বা অলিক বীক্ষণ সবই হচ্ছে ভুল প্রত্যক্ষণ, কিন্তু এক একটা এক এক রকমের ভুল। অধ্যাসটি হচ্ছে সেই রকমের ভুল যেটা একদম বাস্তব উপস্থিতি তোমার আমার সামনে আছে কিন্তু সঠিকভাবে না দেখে আমরা ভুলভাবে দেখছি, আমাদের চোখের সীমাবদ্ধতা আছে,
আমাদের প্রত্যক্ষণের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার কারণে কিন্তু আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। এই ভুলগুলো সবার ক্ষেত্রে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অধ্যাস যে ভুলটি, সেই ভুলটি সবার ক্ষেত্রে হয়ে থাকে। আর অলিক বীক্ষণের আলোচনা আমরা একটু পরে আসছি। এই অধ্যাসটাকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলেছে জ্যামিতিক অধ্যাস বা জিওমেট্রিক্যাল ইলুশন, নাম্বার 2 গতি অধ্যাস বা মোশন ইলুশন, নাম্বার 3 চান্দ্র অধ্যাস বা মুন ইলুশন, নাম্বার 4 প্রাকৃতিক অধ্যাস বা ফিজিক্যাল ইলুশন, নাম্বার 5 শারীরবৃত্তীয় অধ্যাস বা ফিজিওলজিক্যাল ইলুশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টি যে প্রকার এমনটি নয়, এর বাইরেও কিন্তু আরও আছে। আমরা সংক্ষেপে একটু এই 5টি একটু আলোচনায় চলে যাই। আমাদের জ্যামিতিক অধ্যাস বা জিওমেট্রিক্যাল ইলুশনের মধ্যে নাম দেখা লিখেছে মুলার লায়ার অধ্যাস। এই অধ্যায়টাকে মুলার লায়ার অধ্যাসও বলা হয় এই কারণেই, মনোবিজ্ঞানী মুলার লায়ার একজন, তিনি মনোবিজ্ঞানী সমাজবিজ্ঞানী, তিনি এটি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এটি মুলার লায়ার অধ্যাস নামে পরিচিত। দুটি রেখা পাশাপাশি আছে, এই জন্যই বলেছে রেখাগুলোকে আমরা বলি জ্যামিতিক চিহ্ন, একটি আরেকটির উপরে আছে। যেটা লম্বালম্বি আছে, উল্লম্বভাবে আছে, সেটাকে দেখলে পরে আমাদের বড় মনে হচ্ছে, আনুভূমিকভাবে ছোট মনে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটি ভুল প্রত্যক্ষণ। বাস্তবে দুটো রেখাই কিন্তু সমান। এই রেখার মধ্য দিয়ে ভুলগুলো, এবং এই কারণে এগুলোকে বলেছি। এই যে আরও দুটো ছবি দেখতে পাচ্ছ, সেখানেও দেখো উপরের যে রেখাটি সেটাকে অপেক্ষাকৃত ছোট মনে হচ্ছে, নিচের যে রেখাটি সেটাকে অপেক্ষাকৃত বড় মনে হচ্ছে। অর্থাৎ তীর চিহ্নিত রেখাটাকে ছোট, পালক চিহ্নিতটাকে বড়। এটি কিন্তু আমাদের এই চাক্ষুষ প্রত্যক্ষণের মধ্যে চক্ষু সঞ্চালনের একটি মতবাদ আছে। সেই মতবাদের কারণেই কিন্তু আমাদের এই ঘটনাটি ঘটে থাকে। এটি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। ঠিক নিচের ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো তোমরা আগেও দেখেছিলা, আমি বলেছিলাম এই অধ্যায়ের মধ্যেই আছে, আমরা এগুলো ব্যাখ্যায় যাব। আজকে নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে সার্বজনীন প্রত্যক্ষণ, সবার ক্ষেত্রে এগুলো কিন্তু হয়। রেখা চিহ্নের মধ্য দিয়ে, কোণের মধ্য দিয়ে, জ্যামিতিক চিহ্নের মধ্য দিয়ে হয় বলে এটাকে বলেছি জ্যামিতিক অধ্যাস। নাম্বার 2 বলেছি গতি অধ্যাস বা ফাই ফেনোমেনা মোশন ইলুশন। দেখো একটা গতি দেখতে পাচ্ছি, বাস্তবে কিন্তু আসলে গতি নেই, একটা জ্বলছে আর একটি নিভছে। আমরা বিভিন্ন উৎসবে বা বিয়ে বাড়িতে অথবা বিভিন্ন জায়গায় যে আমরা আলোকসজ্জাগুলো দেখি, সেখানে যে আমরা একটা গতি লক্ষণ করি, এগুলোর বাস্তবে আসলে গতি নেই। একটা জলে একটা নেবে, এটার সময়টাকে এবং বাতি জ্বালানোটাকে এমনভাবে একটা নির্ধারণ করা আছে যার মধ্য দিয়ে একটা গতি প্রত্যক্ষণ হয়। বাস্তবে আসলে একটা জলে আর একটা নেবে। এই ফিজিক্সের একটি বিশেষ বিজ্ঞানের মধ্য দিয়ে কিন্তু এই কার্যক্রমটি হয়ে থাকে। এটাকে বলেছি আমরা ফাই ঘটনা। বাস্তবে গতি নেই, তারপরে আমরা প্রত্যেকটি মানুষ গতি প্রত্যক্ষণ করছি, এটি একটি ভুল। এই জন্য বলেছি এটা হচ্ছে গতি অধ্যাস। প্রিয় শিক্ষার্থী, চন্দ্র অধ্যাস। দেখো চন্দ্র দেখতে পাচ্ছ, এই চন্দ্র অধ্যাসের ক্ষেত্রে যেটি হয় যে চন্দ্রটা যখন চাঁদটি যখন একদম দিগন্তের দিকে থাকে, আবার চাঁদটি যখন আস্তে আস্তে মধ্য আকাশে আসে, যখন মধ্য আকাশে আসে তখন কিন্তু চাঁদটি আস্তে আস্তে বড় মনে হয়। আর দিগন্তের দিকে বা প্রান্তের দিকে যখন থাকে তখন কিন্তু চাঁদটি একটু ছোট মনে হয়। এটাকে বলেছি আমরা চন্দ্র অধ্যাস। দেখো আরেকটি ছবি দেখতে পাচ্ছ, একদম আস্তে আস্তে যখন মধ্য আকাশে চলে আসছে তখন কিন্তু চাঁদটাকে একটু বড় মনে হচ্ছে। প্রাকৃতিক অধ্যাস বা ফিজিক্যাল ইলুশন। তোমরা বাড়িতেও দেখতে পারো বা অলরেডি অনেক সময় দেখেছো, একটা লাঠিকে যদি তুমি একটি পানির মধ্যে ডুবিয়ে দাও অথবা গ্লাসে ডুবিয়ে দাও, তাহলে দেখবে লাঠির ভেতরের অংশটুকু মনে হচ্ছে, পানির ভেতরের অংশটুকু একটু বাঁকা মনে হচ্ছে। যেমনটি এখানে দেখতে পাচ্ছ, একটা ছায়া দেখতে পাচ্ছ, আরেকদিকে কিন্তু লাঠির একটি অংশ দেখতে পাচ্ছ যেটি বাঁকা হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে এক ধরনের কিন্তু ভুল প্রত্যক্ষণ। এটাকে বলেছি আমরা প্রাকৃতিক অধ্যাস। এমনকি এক গ্লাস পানির মধ্যে যদি একটা মুদ্রা ফেলে দেই, মুদ্রাটাকে কিন্তু অনেক উপরে মনে হয়, বাস্তবে কিন্তু আসলে অতটা উপরে নয়, তলাতেই আছে। ঠিক এমনিভাবে যদি কোনো স্বচ্ছ পানিতে তুমি মাছ দেখতে যাও, মাছগুলোকে তুমি দেখতে গিয়ে মনে হবে মাছগুলো অনেক উপরের দিকে কাছাকাছি, কিন্তু তুমি হাত দিয়ে দেখো মাছগুলো কিন্তু অনেকটা নিচে আছে। এই যে আমাদের উপরের দিকে দেখছি, এইটা হচ্ছে আমাদের এক ধরনের অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট ওয়ান যেটি আছে শারীরবৃত্তীয় অধ্যাস বা ফিজিওলজিক্যাল ইলুশন। দেখতে পাচ্ছ সব শেষে তোমাদের জন্য মিষ্টি, চা মিষ্টির ব্যবস্থা আছে। নিশ্চয়ই এই মিষ্টিগুলো যদি আমরা দেখি এবং এই মিষ্টিগুলো যদি সত্যি সত্যি দেখার পরে আমরা খাই, খাওয়ার পরে যদি আমরা চা খাই, তুমি হয়তো বলবে যে চায়ে তো মিষ্টি দেওয়া হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু ব্যাপারটি যদি এমনটি হতো, মিষ্টিগুলো খাওয়া না খেয়ে যদি আমি চাটি খেতাম, তাহলে কিন্তু আমার কাছে কি মনে হতে পারতো, চায়ে মিষ্টি ঠিকই আছে। তো এই কারণে দেখা যায় যে আমরা কোনো একটা মিষ্টি খাওয়ার পরে যদি অপেক্ষাকৃত কম মিষ্টি বা কম তীব্রতা সম্পন্ন কিছু খাই, তাহলে কিন্তু আগের সেই ইমেজটা এত বেশি তীব্র থাকার পরিপ্রেক্ষিতে পরের সেই তীব্রতাটা কিন্তু অনুভব করতে পারা যায় না। এটাও কিন্তু বাস্তবে এক ধরনের ভুল। কারণ আমি যখন বললাম চায়ে চিনি দেওয়া হয়নি, এটা কিন্তু একটা ভুল কথা বলছি। আসলে মুখে আগে বেশি মিষ্টি খাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এমনটি হয়েছে। ঠিক একইভাবে যদি তুমি যদি অনেক বেশি ঝালযুক্ত জিনিস কিছু খেয়ে নাও, তারপরে যদি কম ঝালযুক্ত কিছু খাও, তাহলে সেটা ঝাল কমন হতে পারে। তুমি কোথাও খুব তীব্র ব্যথা পেলে, তীব্র আঘাত করা হলো, তারপরে সেখানে যদি একটু অপেক্ষাকৃত কম আসতে, কম তীব্রতা সম্পন্ন আঘাত করা হয়, তাহলে কিন্তু তুমি অপেক্ষাকৃত একটু কম অনুভূতি পাবে এবং বলবে যে কোনো কিছু পাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে সবই আমাদের শারীরবৃত্তীয়, শরীরগত দিক থেকে আমাদের কতগুলো ভ্রান্ত প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি চেষ্টা করলাম তোমাদের এই দুটো সম্পর্কে একটু আলোচনা করা এবার খুব সংক্ষেপে একটু যদি আমি পার্থক্যটা দেখে নিব। তার আগে একটু অলিক বীক্ষণটা খুবই সংক্ষেপে একটু দেখে নাও। বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ এটাকে প্রত্যক্ষণ করাটাকে বলেছি আমরা অলিক বীক্ষণ। বাস্তবে কিছুই নাই, একটু আগে যেমনটা দেখছিলা যে বাস্তবে আছে কিন্তু আসলে বাস্তবে কোনো কিছুই নাই, এরকম অবাস্তব জিনিস দেখাটাকে বলেছি আমরা অলিক বীক্ষণ। যেমনটা আমরা অনেক সময় বলি যে ঘরের মধ্যে কোনো গন্ধ নাই অথচ গন্ধ পাচ্ছি, ত্বকের মধ্য দিয়ে মনে হচ্ছে একটা ছাড় পোকা চলে যাচ্ছে, অথবা মনে হচ্ছে ভূত, অথবা মনে হচ্ছে সাদা কাপড় পরে কেউ পড়ে আছে দাঁড়িয়ে আছে, অথবা অন্ধকার বাথরুমে গিয়েছি, হয়তো আগের দিন কোথাও একটু হয়তো রক্তাক্ত কিছু দেখেছি, হঠাৎ করে বাথরুমে গিয়ে দেখতেছি কী ব্যাপার এত রক্ত কেন, বাস্তবে আসলে কোনো রক্তই ছিল না। আরেকজন গিয়ে দেখছে বাথরুমে কোনো রক্ত নেই কিন্তু সে কিন্তু রক্ত দেখছে। তাহলে এই দেখাগুলো কিন্তু সার্বজনীন নয়, সবার ক্ষেত্রে নয়, এগুলোকে বলা হয় থাকে অলিক বীক্ষণ। যেখানে বাস্তবে কিছু নাই তারপরে প্রত্যক্ষণটাকে বলেছি আমরা অলিক প্রত্যক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম এবার চলে আসছি সর্বশেষ আমাদের যে পার্থক্যের জায়গাটি আছে, তুলনার জায়গাটি, এটা সাদৃশ্য দেখে নেই। দুটাই এক ধরনের ভুল প্রত্যক্ষণ, দুটো ঘটনায় স্বাভাবিক থেকে একটু ভিন্নতর, উভয় ক্ষেত্রেই কী কাজ করে থাকে, একটু কল্পনা কাজ করে থাকে, এবং উভয় ক্ষেত্রেই কিন্তু নির্ভুল জ্ঞান সবসময় লাভ করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাহলে পার্থক্য কি, সাদৃশ্য যখন দেখলাম, পার্থক্যটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কি পার্থক্য আছে? অভ্যাসটি স্বাভাবিক সুস্থ ব্যক্তির ক্ষেত্রে হয়, পক্ষান্তরে অলিক বীক্ষণটা হয়ে থাকে অপেক্ষাকৃত একটু অসুস্থ বা মানসিকভাবে অসুস্থ বা মানসিকভাবে দুর্বল ব্যক্তির ক্ষেত্রে। নাম্বার 2 বলছে যে অভ্যাস হয়ে থাকে এটি বাস্তব ভিত্তির উপর ভিত্তি করে, পক্ষান্তরে অলিক বীক্ষণের কিন্তু কোনো বাস্তব ভিত্তি আমরা খুঁজে পাই না। অভ্যাসে কী থাকে, উদ্দীপকটা বিদ্যমান থাকে, অলিক বীক্ষণে আসলে উদ্দীপক থাকে না, তারপরে মনের মধ্যে একটা উদ্দীপক চলে আসে। অভ্যাস দর্শনেন্দ্রিয় ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়ে থাকে, অলিক বীক্ষণ কিন্তু দর্শনেন্দ্রিয় ছাড়াও বাকি যে ইন্দ্রিয়গুলো আছে সেখানেও কিন্তু আসতে পারে। নাম্বার 5 বলেছি অভ্যাস বিজ্ঞানসম্মতভাবে আমরা গবেষণাগারে প্রমাণ করতে পারি, পক্ষান্তরে অলিক বীক্ষণটাকে কিন্তু আমরা গবেষণাগার হিসেবে প্রমাণ করতে পারি না। আমরা নাম্বার 6 একটু যদি দেখি, অভ্যাস দীর্ঘমেয়াদী, অলিক বীক্ষণ এই আছে এই নাই। অভ্যাস তুমি সারাদিন ধরে দেখো, ওই রেখাটাকে উল্লম্বটাকে বড় মনে হবে, আনুভূমিকটাকে ছোট মনে হবে, কিন্তু তুমি একটু আগে রক্ত দেখেছো অথবা তুমি এমন একটা কিছু দেখেছো একটু আগে দেখলে এখনই কিন্তু নাই। নাম্বার 7 বলেছি অভ্যাস সার্বজনীন, অভ্যাস সবার ক্ষেত্রে হয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে অভ্যাস হয়, সুস্থ অসুস্থ সবার ক্ষেত্রেই, কিন্তু অলিক বীক্ষণ কিন্তু মানসিকভাবে দুর্বল বা অসুস্থ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। অভ্যাস চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা পরিবর্তন করা যায় না, কিন্তু অলিক বীক্ষণ মানসিকভাবে যদি দুর্বল, মানসিকভাবে অসুস্থ মনোবিজ্ঞানী বা কাউন্সিলর বা চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে গেলে পরে কিন্তু সেটি সারিয়ে তোলা অনেক ক্ষেত্রেই সম্ভব। অনুশীলনের মাধ্যমে অভ্যাস কিছুটা হলেও কমানো যায়, পক্ষান্তরে কিন্তু অনুশীলনের ব্যাপারটি খুব একটা সবসময় কাজ অভ্যাসের ক্ষেত্রে, অলিক বীক্ষণের ক্ষেত্রে করে না। সর্বশেষ অভ্যাস হচ্ছে অনেকটাই বস্তুকেন্দ্রিক, অলিক বীক্ষণ হচ্ছে ব্যক্তির উপর ভিত্তি করে হয়, ব্যক্তি ব্যক্তি পার্থক্য হয়, এখানে এটাকে বলেছে ব্যক্তি ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পুরো অধ্যায়টি নিয়ে তোমাদের আলোচনা শেষ করলাম 3টি ক্লাসের মধ্য দিয়ে, যত কিছু সিলেবাসে আছে সবটুকু কভার করবার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 3টি ক্লাস একাধিকবার দেখার চেষ্টা করবে, আমার বিশ্বাস যে একেবারে আদ্যপ্রান্ত সব কিছুই, এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অনেক সব মাত্রার প্রশ্ন এখান থেকে এসে থাকে। আমার বিশ্বাস যে এখান থেকে তোমার প্রশ্ন উত্তর তৈরি করে তোমরা প্রশ্ন পড়ার চেষ্টা করবে। আমার বিশ্বাস যে এই অধ্যায়টি অনেক বেশি বিজ্ঞানভিত্তিক এবং অনেক বেশি ছবি বা অনেক বেশি উপকরণ দিয়ে পড়াবার চেষ্টা করলাম। আমার বিশ্বাস যে তোমরা একটু যদি বাড়িতে পড়াশোনার সঙ্গে যুক্ত হয়, ছোট্ট একটু বাড়ির কাজ দিয়েছি, সংবেদন প্রত্যক্ষণ পুরো অধ্যায়টি 3টি যে ক্লাস ভিডিও আছে আবার এটি দেখবে, এবং ন্যূনতম 20টি প্রথম এক কথার প্রশ্ন উত্তর, তোমাদের এক কথার প্রশ্ন উত্তর আসে, 10টি পরীক্ষা উত্তর দিতে হয়, এরকম 20টি প্রশ্ন উত্তর কিন্তু আজকেই তুমি বসে কিন্তু তৈরি করতে পারো। আমি প্রত্যাশা করি সুন্দরভাবে বাড়ির কাজটি করবে, স্বাস্থ্যসম্মতভাবে থাকবে, নিরাপদ থাকবে। আমরা আগামী ক্লাসে যুক্ত হব আমাদের 3য় অধ্যায়টি নিয়ে, যে অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষণ, এবং আমরা প্রত্যাশা করি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। যারা এতক্ষণ যুক্ত ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।